আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন গল্প নিয়ে হাজির হলাম। এর জন্য প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গত 18ই আগস্ট রাত থেকে আমার শরীরে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19-এর বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়, যার কারণে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। আমার অসুস্থতা এতটাই তীব্র ছিল যে নতুন গল্প পাঠ করবার মতো শারীরিক কিংবা মানসিক শক্তি আমার ছিল না, যার কারণে আমি এতদিন গল্প পাঠ করতে পারিনি। যদিও এখনো পুরোপুরি সুস্থ হইনি, তবুও আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা ভালো আছি। তাই আজ নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইতিমধ্যে আমার 500 জন সাবস্ক্রাইবারও পূর্ণ হয়েছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এভাবে আমার পাশে থাকবার জন্য। আপনারা না থাকলে তা কখনোই সম্ভব হতো না। যাই হোক, যেহেতু 500 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই আজ আপনাদের জন্য বিখ্যাত শিকারী জিম করবেটের একটি শিকার কাহিনী নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি আমার একটি পর্বের মাধ্যমেই দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পুরো গল্পটি পাঠ করে একটি পর্বে উপস্থাপন করবার মতো শক্তি আমার এখনো নেই, যার কারণে গল্পটিকে আমি দুটি পর্বে ভাগ করেছি। আশা করি আমার আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের আজকের গল্পের নাম মন্দিরের বাঘ। আজের প্রথম পর্ব। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না। আর এ জাতীয় আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনারা সবাই নিরাপদে থাকবেন এই কামনাই করছি। তবে চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করি। দাবিধুরার দেবগিরি পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে ছোট্ট সুন্দর রেস্ট হাউসটি। 3 ঘরের এই বাড়িটির বারান্দা থেকে পাহাড়টা এখানে খাড়া নেমে গেছে পানান নদীর উপত্যকা পর্যন্ত। উপত্যকার ওপার থেকে ধাপে ধাপে আবার উঠে গেছে চিরতুষারাবৃত অঞ্চলের দিকে। কুমায়ুনের প্রশাসনিক সদর দপ্তর নৈনিতাল থেকে পূব সীমান্তের মহকুমা শহর লোহারঘাট পর্যন্ত রাস্তাটা দাবিধুরার ওপর দিয়েই গেছে। আর এ রাস্তা থেকেই একটি শাখাপথ বেরিয়ে যুক্ত করেছে আলমোড়া আর দাবিধুরাকে। এই শাখাপথটা ধরেই একদিন পানারের এক ভয়ঙ্কর মানুষ খেকো চিতাকে মারার জন্য রওনা দিয়েছিলেন বিখ্যাত শিকারী জিম করবেট। আর ওই চিতা মারতে গিয়েই এক অদ্ভুত বাঘের সাক্ষাৎ পান তিনি। এপ্রিলের এক উত্তপ্ত বিকেলে ওই এলাকার দুর্গমতম পথ বেয়ে 8000 ফুট উঁচু পর্বত চূড়ায় উঠে দাবিধুরা রেস্ট হাউসে এসে পৌঁছলেন জিম করবেট। রেস্ট হাউসের বারান্দায় বসে কাপের পর কাপ চা পান করতে করতে প্রকৃতির অপূর্ব শোভা নিরীক্ষণ করছিলেন তিনি। এমন সময় তার সাক্ষাৎ প্রার্থী হিসেবে এসে হাজির হলেন দাবিধুরা মন্দিরের বৃদ্ধ পুরোহিত। রেস্ট হাউস থেকে অল্প দূরে আরেকটি পাহাড় চূড়ায় অবস্থিত দাবিধুরা মন্দির। হিন্দুদের তীর্থস্থান হিসেবে বহুল পরিচিত ওই মন্দিরটি কে কখন কি উদ্দেশ্যে এত দুর্গম জায়গায় নির্মাণ করেছিলেন তা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। এই মন্দিরেরই তখনকার বৃদ্ধ পুরোহিতের সাথে যথেষ্ট হৃদ্যতা গড়ে উঠেছিল করবেটের। তিনি ওই এলাকায় গেলেই তার সাথে এসে দেখা করতেন পুরোহিত। সহজ সরল ওই মানুষটিকে খুবই ভালো লাগতো করবেটের। সেদিন বিকেলে রেস্ট হাউসে এসে করবেটকে নমস্কার জানিয়ে পাশেই বসলেন পুরোহিত। চা আর সিগারেট খেতে খেতে এটা ওটা নানান কথা আলোচনা চলল দুজনের মধ্যে। তারপর স্বাভাবিকভাবে এসে পড়ল বাঘের কথা। করবেট জানতে চাইলেন, এ এলাকায় মানুষ খেকো চিতাটা ছাড়া আর কোনো বাঘ আছে নাকি ঠাকুর? আছে, মৃদু হেসে জানালেন ঠাকুর। কিন্তু ও বাঘ আপনি মারতে পারবেন না সাহেব। কেন? একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন করবেট। কারণ ও বাঘ মন্দিরের আশ্রিত, মা স্বয়ং দেখাশোনা করেন ওর। তাই নাকি? করবেটের কথার ভাবে প্রচ্ছন্ন পরিহাস। তাহলে তো ও বাঘ আমাকে মারতেই হবে ঠাকুর। চেষ্টা করে দেখতে পারেন।
করবেটের পরিহাসে বিন্দুমাত্র মলিন হলো না পুরোহিতের চেহারা। তবে আবারও বলছি, ও বাঘ মারতে পারবেন না আপনি, আর শুধু আপনিই কেন, কোনো শিকারই পারবে না, বলে উঠে দাঁড়ালেন পুরোহিত। আজ আসি, আবার দেখা হবে, নমস্কার। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন পুরোহিত। বারান্দা পেরিয়ে পাহাড় কেটে তৈরি করা ধাপ বেয়ে নেমে চলে গেলেন তিনি। তার গমন পথের দিকে চেয়ে ভাবতে ভাবতে মনস্থির করে ফেললেন করবেট, যেভাবেই হোক ওই মন্দিরের আশ্রিত বাঘটাকে তিনি মারবেনই। তারপর দিন মাস কয়েক আগে কলকাতার ম্যান্টনের দোকান থেকে কেনা ওয়েস্টলি রিচার্ডস কোম্পানির .275 নতুন মডেলের রাইফেলটি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন করবেট। উদ্দেশ্য মানুষকে চিতাটার খোঁজ খবর নেয়া। কায়দা মতো পেলে এক একটা জারাও শিকার করা যাবে। সম্বর হরিণের পাহাড়ি নাম জারাও। দুপুরের খাওয়া সেরে নিয়ে একজন স্থানীয় পথপ্রদর্শককে সাথে করে বেরিয়ে পড়লেন করবেট। তীক্ষ্ণ নজরে চারদিক দেখতে দেখতে পথ চলছিলেন তিনি। দাবিধুরা পাহাড়ের খাড়াই উত্তরের তুলনায় অনেক কম, কাজেই পথ চলতে খুব একটা কষ্ট হলো না তাদের। ওকবন আর ঝোপ জঙ্গল পেরিয়ে প্রায় 2 মাইল পথ হেঁটে এক টুকরো ঘাসভূমিতে এসে পৌঁছলেন তারা। এখান থেকে অদূরের দিগন্ত বিস্তৃত উপত্যকাটা স্পষ্ট চোখে পড়ে। উপত্যকার বাঁ দিকে ঘন ঝোপঝাড়ের পর আর এক টুকরো ঘাসভূমি। ওই জায়গাটা দেখিয়ে পথপ্রদর্শক জানালো করবেটকে ওখানেই নাকি চড়তে আসে জারাও। এছাড়াও উপত্যকার দক্ষিণের পথটার আশেপাশে জারাওয়ের সাক্ষাৎ পাওয়া যায়। এখান থেকে দুটো জায়গারই দূরত্ব বড়জোর 300 গজ। আর করবেটের সঙ্গে আনা রাইফেলটি দিয়ে 500 গজ দূরের শিকারকেও স্বচ্ছন্দে মাটিতে ফেলে দেয়া যায়। সুতরাং এখানেই কোথাও জারাওয়ের জন্য ওত পেতে বসে থাকবেন বলে স্থির করলেন করবেট। ঠিক এ সময় বাঁ দিকের আকাশে কয়েকটা শকুনকে পাক খেয়ে খেয়ে উঠতে দেখলেন তিনি। ব্যাপারটা সন্দেহজনক। সাধারণত মরি দেখতে পেলেই ওভাবে ওরে শকুনেরা। কৌতূহল হলো করবেটের। সাথের লোকটির সাথে পরামর্শ করে ব্যাপারটা তদন্ত করে দেখাই ঠিক করলেন তিনি। খাড়াইবে নেমে এসে ছোট্ট একটা গ্রামে পৌঁছলেন তারা। একটা ঘাসে ছাওয়া ঘর, একটা গরুর বাথান আর পাহাড় কেটে তৈরি করা বিঘা 3 জমি, এই নিয়ে হলো গ্রাম। দেখেই বোঝা গেল সদ্য কাটা হয়েছে জমির ফসল। কুড়ে ঘরটার পাশ দিয়ে বয়ে গেছে ফুট 10 চওড়া একটা পাহাড়ি নালা। বর্ষাকালে বৃষ্টির পানিতে ভরে যায়, বর্ষা চলে গেলে আবার শুকিয়ে যায় নালাটা। এই নালার ওপারে একটা পোড়ো জমিতে পড়ে থাকা চামড়া ছড়ানো মৃত জানোয়ারের গা থেকে মাংস খুবলে খাচ্ছে শকুনের দল। করবেট আর তার পথপ্রদর্শক কুড়ের কাছে পৌঁছতেই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো একজন লোক। নমস্কার করে জানতে চাইল তারা কে এবং কোত্থেকে আসছেন। নিজের পরিচয় দিয়ে করবেট বললেন, মানুষ খেকো চিতাটাকে মারার জন্যে নৈনিতাল থেকে গতকাল দাবি ধরে এসেছি আমি, আজও সেটার খোঁজেই বেরিয়েছি। দুঃখ করে লোকটা বলল, ইস, আপনি এসেছেন, এ কথা আগে জানলে একটা দারুণ খবর দিতে পারতাম আমি। না না, চিতাটা নয়, একটা বিশাল বাঘের খবর। বাঘ? হ্যাঁ সাহেব, বাঘ। আঙুল তুলে অদূরের শকুনে খাওয়া জানোয়ারটার দিকে নির্দেশ করে লোকটা বলল, ওই যে দেখছেন গরুটা, ওটা আমারই ছিল, গতকাল বাঘে মেরেছে। একটু থেমে আবার লোকটা বলল, গতকাল ওখানেই চড়ছিল আমার 15টা গরু। হঠাৎ ওপাশের ঝোপ থেকে বেরিয়ে এসে গরুটাকে মেরে ফেললো বাঘ। আমার কাছে বন্দুক নেই, তাই হইচই করে আর ঢিল ছুঁড়ে বাঘটাকে তাড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারলাম না। খোঁজ পেয়ে ঘন্টা 2 আগে মুচিয়ে এসে গরুটার চামড়া ছিলে নিয়ে গেছে। তা বাঘ আছে জেনেও এভাবে গরুগুলোকে ওখানে চড়তে দিয়েছিলে কেন? জিজ্ঞাসা করলেন করবেট। বাঘ তো এলাকায় বরাবরই আছে সাহেব, কিন্তু এর আগে তারা কখনো গরু মোষকে আক্রমণ করেনি। এ হতচ্ছাড়া বাঘটা যে কোত্থেকে এলো। আর কোনো কথা না বলে করবেট চলার উপক্রম করতেই জিজ্ঞাসা করলো লোকটি, চলে যাচ্ছেন সাহেব? হ্যাঁ, উপত্যকার ওখানটায় নাকি জারাও আসে, দেখি মারা যায় কিনা এক আটটাকে। কিন্তু সাহেব, আর জারাও না মারলেই নয়। কেন? দেখতেই পাচ্ছেন আমার জমির পরিমাণ নগণ্য, তাছাড়া তেমন উর্বর নয়। একমাত্র ভরসা দুধেল গরুগুলো যদি বাঘের হাতে মারা পড়ে তো পরিবার পরিজন নিয়ে না খেয়েই মারা পড়ব। কি বলতে চাইছ? হুজুর যদি দয়া করে বাঘটাকে মেরে দেন। ভাবতে লাগলেন করবেট। ঠিক এ সময় পানি ভর্তি কলস নিয়ে পাহাড় বেয়ে উঠে এলো একজন মেয়ে লোক। পেছনে একটা অল্প বয়সী মেয়ে আর একটা ছেলে।
মেয়েটার মাথায় এক বোঝা সবুজ কাঁচা ঘাস আর ছেলেটার মাথায় এক আটি শুকনো ডালপালা। করবেট বুঝলেন বিঘা তিনেক অনুর্বর জমি আর কয়েকটা পাহাড়ি গরুর উপর নির্ভর করেই বেঁচে আছে চারজন লোক। গরুগুলো মারা পড়লে সত্যি অত্যন্ত বিপদে পড়বে লোকটি, সুতরাং বাঘ মারতে রাজি হয়ে গেলেন তিনি। এই পাহাড়ি গরুগুলো দুধও দেয় খুবই কম, আর সেই দুধ দাবিধুরা বাজারে অত্যন্ত অল্প দামেই বিক্রি হতো তখন। মরিটাকে তখন প্রায় শেষ করে এনেছে শকুনগুলো, কিন্তু তাতে তেমন কোনো ক্ষতি নেই, কারণ মরিটার আশেপাশে এমন কোনো ঝোপঝাড় নেই যার আড়ালে লুকিয়ে বসে থেকে শকুনগুলোর কাণ্ড দেখতে পারে বাঘটা। সুতরাং রাতের বেলায় তার মরির কাছে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। কোথায় বসে বাঘের অপেক্ষা করা যায় খুঁজতে চললেন করবেট। মরিটা যেখানে পড়ে আছে তার আশেপাশে বেশ খানিক দূর পর্যন্ত চড়ে বসার মতো কোনো গাছ নেই, সুতরাং কোন পথে বাঘটার ফিরে আসার সম্ভাবনা বেশি তাই খুঁজতে শুরু করলেন তিনি। পাহাড়ের এদিকে সেদিকে গরু বাছুর চলাচলের কয়েকটা সরু পথ আছে, কিন্তু তার মাটি এত শক্ত যে কোনো জন্তু জানোয়ারের পায়ের ছাপ পড়ে না সে পথে। ছোট্ট গ্রামটা বার দুয়েক প্রদক্ষিণ করে দেখে নিয়ে নালাটা ধরে এগুলেন করবেট। এখানকার নরম ভেজা মাটিতেই একটা বিরাট বাঘের পায়ের ছাপ আবিষ্কার করলেন তিনি। ছাপ দেখেই বোঝা গেল এ পথেই পাহাড়ের ওপরের দিকে উঠে গেছে বাঘটা, সুতরাং যতদূর সম্ভব এ পথেই ফিরবে সে। নালাটার যে পারে কুড়েটা সে পারেই কুড়ে থেকে প্রায় 30 গজ দূরে একটা সর্বাঙ্গে কাটা গোলাপের লতায় ছাওয়া ওক গাছ। নালার দিকে ঝুঁকে আছে গাছটা। এগিয়ে গিয়ে রাইফেলটা মাটিতে রেখে গাছে উঠে পড়লেন করবেট। গাছের উপরে লতায় ছাওয়া বসার মতো মোটামুটি একটা সুবিধাজনক জায়গা দেখে নিয়ে আবার নেমে এলেন গাছ থেকে। কুড়ে ফিরে অপেক্ষমান কুড়ের মালিক আর পথপ্রদর্শককে উদ্দেশ্য করে করবেট জানালেন উন্নত মানের বারুদ ঠাসা কার্তুজ ব্যবহার উপযোগী তার ভারী দোনলা .500 এক্সপ্রেস রাইফেলটা আনতে রেস্ট হাউসে ফিরে যাচ্ছেন তিনি। কিন্তু পথপ্রদর্শক লোকটি করবেটকে বিরত করে বলল, সাহেবের আর কষ্ট করে কাজ নেই, আমি গিয়ে নিয়ে আসছি বন্দুকটা, বলে দ্রুত পায়ে চলে গেল সে। বসে বসে কুড়ের মালিকের সাথে আলাপ জমালেন করবেট। এটা ওটা বহু কথা জিজ্ঞাসা করে করে জানতে পারলেন প্রকৃতি আর বন্য জানোয়ারের বিরুদ্ধে সংগ্রাম করে কি করে বেঁচে আছে একজন অতি দরিদ্র লোক। তাকে করবেট জিজ্ঞাসা করলেন, এ জায়গা ছেড়ে অন্য কোনো সুবিধাজনক জায়গায় গিয়ে বসবাস করলেই তো পারো তুমি। উত্তরে সৈয়দ মোস্তফা আলীর বিশালদেহী সেই বিশ্বস্ত ভৃত্যের মতোই জবাব দিল লোকটি, তা কি করে হয় সাহেব, এটাই যে আমার ঘর। বিকেল গড়িয়ে যাবার পর বালা সিংকে সঙ্গে নিয়ে ফিরে এলো পথপ্রদর্শক। করবেটের অত্যন্ত প্রিয় এক গাড়োয়ালি যুবক বালা সিং। পরে অত্যন্ত রহস্যময় আর বেদনাদায়কভাবে মৃত্যু ঘটেছিল তার। দুজনের কারো হাতেই করবেটের আকাঙ্ক্ষিত রাইফেলটি নেই। বালা সিংয়ের হাতে একটি লণ্ঠন। দ্রুত পায়ে করবেটের কাছে এসে বালা সিং জানালো রাইফেলটা সে আনেনি, কারণ কার্তুজগুলো করবেটের সুটকেসে তালাবদ্ধ আছে আর চাবিটা রয়েছে করবেটের পকেটে। অতএব সাথে নতুন রাইফেলটা দিয়ে বাঘ মারা ছাড়া আর কোনো উপায় নেই। এতে অবশ্য ক্ষতিও নেই, তাছাড়া মন্দ কি, বাঘ দিয়েই শিকার শুরু হবে রাইফেলটার। গাছে উঠে বসার আগে কুড়ের মালিককে ভালো মতো নির্দেশ দিলেন করবেট, সে যেন তার 2 ছেলে মেয়েকে যতক্ষণ না তিনি বাঘ মারতে পারছেন ততক্ষণ চুপ করিয়ে রাখে, এমনকি তার বউ যেন ওই সময় রান্না করতে না বসে। বালা সিংকেও কুড়ের লোকদের চুপ করিয়ে রাখার নির্দেশ দিলেন। আরও বললেন তিনি শীষ দিলেই যেন লণ্ঠন জ্বালিয়ে অপেক্ষা করে সে। সবাই গিয়ে কুড়ের ভিতরে ঢুকতে গাছে চড়ে বসলেন করবেট। পাহাড়ের ওপর থেকে অস্তগামী সূর্যের লাল আভা মিলিয়ে যেতেই কমে এলো উপত্যকার পাখিদের কাকলি কুজন। অন্ধকার ঘন হয়ে আসতেই ওদিকের পাহাড় চূড়া থেকে ভেসে এলো হুতুম প্যাঁচার কর্কশ চিৎকার। চাঁদ উঠতে দেরি আছে, সুতরাং আরও কিছুক্ষণ অন্ধকারে ঢেকে থাকবে চারপাশের বন জঙ্গল আর পাহাড়। কবরের নিস্তব্ধতা বিরাজ করছে এখন আশপাশের এলাকা জুড়ে। কোনো পাখি বা জানোয়ারও এখন আর ডাকছে না, অর্থাৎ বাঘ আসছে। রাইফেলটা শক্ত করে চেপে ধরে অপেক্ষা করতে থাকলেন করবেট। হঠাৎ মরিটার কাছ থেকে বাঘের ক্রুদ্ধ গর্জন কানে পৌঁছলো তার। তার মরি খেয়ে যাওয়ায় শকুনদের যেন অভিশাপ দিচ্ছে বাঘটা। কিন্তু এলো কোন পথে সে? নালাটা ধরে সে আসেনি,
তাহলে করবেটের চোখে পড়তই, বোধহয় পাহাড় ঘুরে এসেছে। কিন্তু সহজ পথ ছেড়ে অত কঠিন ঘুরপথে কেন আসতে গেল বাঘটা? ভেবে একটু অবাক হলেন করবেট। মিনিট 3-4 চাপা গলায় তর্জন গর্জন করে থেমে গেল বাঘটা। পাহাড়ের ওপারে তখন আলো ফুটতে শুরু করেছে। কয়েক মিনিট পরই আশেপাশের পাহাড় জঙ্গল উপত্যকা আলোর বন্যায় ভাসিয়ে দিয়ে পাহাড়ের ওপাশ থেকে উঠে এলো চাঁদ। শকুনদের চেটে পুটে খেয়ে যাওয়া মরিটার হাড়গুলো চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছেন করবেট, কিন্তু ওগুলোর আশেপাশে কোথাও বাঘটা নেই। আশ্চর্য, গেল কোথায় ওটা? আরও কয়েক মিনিট অপেক্ষা করে জিভ দিয়ে উত্তেজনায় শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে নিয়ে চাপা শীষ দিলেন করবেট। প্রায় সঙ্গে সঙ্গেই কুড়ের ঘাসের বেড়ার ফাঁক দিয়ে আসা আলোক রশ্মি তার চোখে পড়ল। করবেটের শীষ শোনা মাত্র লণ্ঠন জ্বালিয়ে কুড়ের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো বালা সিং। অপেক্ষা করতে লাগলো পরবর্তী নির্দেশের। হঠাৎ নিচে নালার দিকে চোখ পড়তেই চমকে উঠলেন করবেট। তার গাছের ঠিক নিচে দাঁড়িয়ে ডান কাঁধের উপর দিয়ে বালা সিংয়ের দিকে তাকিয়ে আছে বাঘটা। করবেটের রাইফেলের নলের মুখ থেকে বাঘটার দূরত্ব বড় জোর 5 ফুট। বাঘটার ঠিক হৃৎপিণ্ড বরাবর সই হয়ে আছে রাইফেলের মুখটা, শুধু ট্রিগার টেপার অপেক্ষা। বাঁটটাকে আরো শক্ত করে চেপে ধরে আলতো করে ট্রিগারে চাপ দিলেন করবেট। ট্রিগার নেমে এলো, কিন্তু কাজ করলো না রাইফেলের মেকানিজম। চকিতে কথাটা মনে পড়ে গেল করবেটের। রাইফেলটা নতুন মডেলের, গুলি করতে হলে 2 বার বোল্ট টানতে হয় ওটার। অথচ পুরনো অভ্যাসবশত বোল্টটা একবার মাত্র টেনেই বাঘের জন্য তৈরি হয়ে বসেছিলেন তিনি। অতি সাবধানে করবেট আরেকবার বোল্টটাকে টানতে যেতেই ক্লিক করে মৃদু একটা ধাতব শব্দ হলো। কিন্তু ওইটুকু আওয়াজই বাঘের অসাধারণ তীক্ষ্ণ শ্রবণ শক্তির পক্ষে যথেষ্ট। এক লাফে নালা পেরিয়ে ওপারে চলে গেল সে। তারপর করবেটকে গুলি করতে দেওয়ার আগেই ছুটে পাহাড়ের ওপাশে অদৃশ্য হয়ে গেল। আর অপেক্ষা করে লাভ নেই। অগত্যা গাছ থেকে নেমে কুড়ের দিকে এগিয়ে চললেন তিনি। করবেটের মুখ থেকে সব কথা শুনে দুঃখ করে বালা সিং বলল তার ভুলের জন্যই এমনটি ঘটেছে। সে যদি বুদ্ধি করে কার্তুজ শুদ্ধ সুটকেসটা বয়ে নিয়ে আসতো, তাহলেই কার্তুজগুলো বের করে নিতে পারতেন করবেট। কিন্তু তার বহু ব্যবহৃত পুরনো এক্সপ্রেস রাইফেলটি হাতে পেলেও সেদিন করবেট সেই আশ্চর্য বাঘটিকে মারতে পারতেন কিনা তার সন্দেহ। পরদিন সকালে মানুষ খেকো চিতাটার সন্ধানে আবার বেরোলেন করবেট। দুপুর পর্যন্ত ঘুরে বেরিয়েও চিতাটার কোনো সন্ধান বা খোঁজ খবর না পেয়ে ফিরে এলেন রেস্ট হাউসে। ফিরে এসেই দেখলেন তার জন্য অপেক্ষা করছে একজন লোক। করবেটকে দেখেই নমস্কার জানিয়ে বলল লোকটি গতকাল সন্ধ্যায় নাকি তার একটা গরু মারা পড়েছে বাঘের হাতে। করবেট আন্দাজ করলেন গতদিনে যে বাঘটাকে মারার প্রতীক্ষায় বসেছিলেন তিনি, এটা তারই কাজ। মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি যেভাবেই হোক আজ বাঘটাকে মারবেনই। অত্যন্ত গরিব এই পাহাড়ি লোকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন গরুগুলোকে মারার অপরাধে বাঘটাকে মরতেই হবে। তাড়াতাড়ি দুপুরের খাওয়া সেরে লোকটাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন করবেট। পেছন পেছন মাচা বাঁধার সাজ সরঞ্জাম নিয়ে তার আরো 2 জন লোকও চলল। বেলা তখন 1টা। গতকাল যেখানে বসে বাঘের অপেক্ষা করছিলেন করবেট, সে উপত্যকারই অন্য ধারে গরুটাকে মেরেছিল বাঘ। সেটার কাছাকাছি এসে পাহাড়ের পাশের এক টুকরো খোলা জমিতে দাঁড়িয়ে করবেটকে জায়গাটার অবস্থান বুঝিয়ে দিচ্ছিল গরুর মালিক। পাহাড়ের ওপর থেকে সিকি মাইল নিচে একখণ্ড সবুজ ঘাসভূমিতে গরুগুলো চড়ার সময় উপত্যকার দিক থেকে বেরিয়ে এসে গরুটাকে মারে বাঘ। বাকি গরুগুলো আতঙ্কিত অবস্থায় ছুটতে ছুটতে পাহাড় পেরিয়ে অন্য পাশে তাদের গ্রামে গিয়ে পৌঁছায়। এখান থেকে গ্রামে পৌঁছানোর সহজ উপায় হলো উপত্যকা পার হয়ে যাওয়া। কিন্তু বাঘটাকে বিরক্ত করতে চান না বলে উপত্যকার মাথার ওপর দিয়ে ঘুরে যেখানে গরুটাকে মারা হয়েছে সেখানে নেমে এলেন করবেট। যে শৈলশিরার উপর দিয়ে ছুটে পালিয়েছে আর যে জায়গায় গরুগুলো চড়ছিল, এই 2 জায়গার মাঝে হালকা গাছের জঙ্গল। দোআঁশ মাটিতে ছুটে পালানো পশুগুলোর খুরের দাগ স্পষ্ট হয়ে বসে আছে। কাজেই ওগুলো অনুসরণ করে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার জায়গায় পৌঁছতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না করবেটকে। জায়গাটার এখানে ওখানে চাপ চাপ রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। ভারী গরুটাকে ছেঁচড়ে নিয়ে যাওয়ার দাগও পরিষ্কার দেখা যাচ্ছে মাটিতে। দাগ অনুসরণ করে চলতে শুরু করলেন করবেট। পেছন পেছন চলল গরুর মালিক সহ 3 জন লোক।
পাহাড় অতিক্রম করে 200 গজ দূরের একটা গভীর জঙ্গলাবৃত গিরিখাদের কাছে এসে থামলেন তারা। গিরিখাদের একটু দূর দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণা আর গিরিখাদের মাঝখানের উঁচু জায়গাটুকু দিয়েই মরিটাকে টেনে নিয়ে গেছে বাঘ। ফাঁকা মাঠে সকাল 10টায় মারা হয়েছিল গরুটাকে, আর তারপরই লোকচক্ষুর অন্তরালে কোনো দুর্গম জায়গায় লুকিয়ে রাখার জন্য মরিটাকে টেনে নিয়ে গেছে সতর্ক বাঘ। টেনে নেবার দাগ ধরে ধরে আবার এগিয়ে চললেন করবেট। চলতে চলতে 200 গজ নিচে নেমে এলেন করবেট আর তার লোকজন। বৃষ্টির পানি গড়িয়ে পড়ার ফলে পাহাড়ের পাশে এক জায়গায় একটা বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখান থেকেই শুরু হয়েছে আরেকটা বিশাল গিরিখাদ। গর্তটার ওপরের দিকে 15 ফুট পর্যন্ত নেমে যাওয়া খাড়াইটার এখানে ওখানে জন্মে আছে 12 ফুট লম্বা উকের চারা আর মান্দানি গাছ। এই কচি গাছের ঘেরের মাঝখানের একটা গর্তে তার শিকার এনে ফেলে রেখেছে বাঘটি। গরুটাকে বাঘটা তখনও ছোঁয়নি, বোধহয় সময় মতো খাবে বলে রেখে দিয়েছে। ওটাকে দেখেই কেঁদে ফেলল গরুর মালিক। লালিকে ছোট থেকে বড় করেছিলাম আমি সাহেব, ও ছিল আমার মেয়ের মতো। লাল চামড়ার অপূর্ব সুন্দর মৃত গরুটার দিকে তাকিয়ে আর লোকটাকে কাঁদতে দেখে মায়া লাগলো করবেটের। আরো একবার প্রতিজ্ঞা করলেন তিনি বাঘটাকে মারবেনই, কিন্তু তখনও জানতেন না এটাই সেই টেম্পল টাইগার বা মন্দিরের আশ্রিত বাঘ। আর দেরি না করে বসার জায়গা খুঁজতে শুরু করলেন করবেট। বিশাল কয়েকটা ওক গাছ আছে খাদের ওপারে, কিন্তু তার কোনোটা থেকেই চোখে পড়বে না মরিটা, আর ওইসব গাছে চড়াও অত্যন্ত কঠিন হবে। মরিটা থেকে গজ 30 নিচে খাদের বাঁ দিকে একটা ছোট্ট শক্ত হলি গাছ আছে। গুড়ি থেকে সমকোণে বেরিয়ে এসেছে তার ডালগুলো। সেই গাছটারই কোনো ডালে বসা স্থির করলেন করবেট। মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা বেশ মোটা ডাল আছে গাছটায়, সেখানেই বসা যায়। আর তার একটু নিচেই অপেক্ষাকৃত মোটা আরেকটা ডালে বেশ আরাম করে পাও রাখা যাবে। মাটির এত কাছে করবেট বসতে যাচ্ছেন শুনে প্রবল আপত্তি জানালো তার লোকেরা, কিন্তু কাছাকাছি সুবিধে মতো আর কোনো ভালো গাছ না থাকায় ওই হলি গাছটাতে বসাই স্থির হলো শেষ পর্যন্ত। লোকজনদের চলে যাওয়ার নির্দেশ দিলেন করবেট। এও বলে দিলেন গতদিন যে কুড়ের মালিকের ঘরে আশ্রয় নিয়েছিল বালা সিং, সেখানেই যেন তারা অপেক্ষা করে। এই গিরিখাতটা থেকে কুড়েটার আড়াআড়ি দূরত্ব প্রায় 1/2 মাইলের মতো। কুড়ে থেকে এখানটা দেখতে পাবে না লোকেরা, কিন্তু হলি গাছে বসে কুড়েটাকে ঠিকই দেখতে পাবেন করবেট। দীর্ঘ প্রতীক্ষার প্রস্তুতি নিয়ে হলি গাছে চড়ে বসলেন করবেট। তার লোকেরা চলে গেল। বিকেল তখন 4টে। পাহাড়টা পশ্চিম মুখ। বাঁয়ে হলি গাছের ডালপাতার ফাঁক দিয়ে গিরিখাদের 50 গজ পর্যন্ত করবেটের দৃষ্টিগোচর হচ্ছে। তার সামনে প্রায় 10 ফুট গভীর ও 20 ফুট চওড়া গিরিখাদ। গিরিখাদের ওপারের পাহাড়টায় শুধু পাথর আর পাথর, একটা গাছের চিহ্ন মাত্র নেই কোথাও। দক্ষিণে বিনা বাধায় শৈলশিরাটা পর্যন্ত দৃষ্টি চলে যায়, কিন্তু মরিটাকে চোখে পড়ে না। ঘন কচি গাছের অরণ্যে ঢাকা পড়ে আছে ওটা। পেছনে রিঙ্গল গাছের ঘন বন। বৃষ্টির পানি গড়িয়ে পড়ে সৃষ্টি হওয়া গর্তে মরিটাকে রেখে খাদ ধরে নেমে গেছে বাঘ, এবং যতদূর সম্ভব এ পথেই ফিরবে সে। এ কারণেই খাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন করবেট। প্রয়োজনের সময় কাজে লাগাবার জন্য রাইফেলটা সম্পূর্ণ তৈরি করে রেখেছেন তিনি। দুনলা রাইফেলটা 2টো চেম্বারেই তাজা গুলি ভরে রেখেছেন, অর্থাৎ আজ এলে বাঘটাকে আর কিছুতেই ছেড়ে দেওয়ার ইচ্ছা নেই তার। প্রচুর সম্বর, কাকর আর হনুমান আছে এখানকার জঙ্গলে। আর আছে পাহাড়ি নীলহাড়ি চাঁছা, ছাতারে, দামা ও নীলকণ্ঠ। বাঘ বা চিতাবাঘ দেখলে হুঁশিয়ারি জানায় ওরা, কাজেই চিন্তা নেই করবেটের। বাঘ এলে ওরাই তাকে জানিয়ে দেবে। কিন্তু কোনো এক রহস্যময় কারণে জানান দিল না তারা সেদিন। অকস্মাৎই করবেট টের পেলেন মরির কাছে পৌঁছে গেছে বাঘ। খাদ ধরে নিচে নেমেছিল বাঘটা, বোধহয় পানি খাবার জন্যে, কিন্তু ফেরত আসেনি ও পথে, বরং রিঙ্গলের ঝোপ ঘুরে ও পাশ দিয়ে পৌঁছেছে মরির কাছে। বাঘটার এ ধরনের অদ্ভুত কার্যকলাপে অবাক হলেন করবেট। মাংস ছেঁড়ার আর হাড় চিবোনোর শব্দ শুনতে লাগলেন তিনি। মিনিট 15 পর পাহাড়ের গা ধরে বাঁ দিক থেকে ডানে আসতে দেখলেন একটা ভালুককে। বেশ বড় জাতের হিমালয়ের কালো ভালুক।
যেন কোনো তাড়া নেই, এমনিভাবে ধীরে সুস্থে গড়িয়ে গড়িয়ে চলছে ওটা। হঠাৎ কিছু একটা টের পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল ভালুকটা। 1 সেকেন্ড ঠায় দাঁড়িয়ে থেকে আস্তে করে উবু হয়ে শুয়ে পড়ল মাটির উপর। মিনিট 2 এইভাবে পড়ে থেকে মাথা তুলে বাতাসে গন্ধ শুকল, তারপর শুয়ে পড়ল আবার। নিচ থেকে বয়ে আসা পাহাড়ি হাওয়ায় রক্তের গন্ধ পেয়েছে ভালুকটা, সেই সাথে বাঘের গায়ের গন্ধ। মরিটার সামান্য ডানে বসে আছেন করবেট, তাই তার গায়ের গন্ধ পৌঁছায়নি ভালুকের নাকে। আরো মিনিট খানেক পরে উঠে দাঁড়ালো ভালুকটা, তারপর অতি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল বাঘটার দিকে। গুড়ি মেরে পাহাড় থেকে নেমে আসছে কোনো ভালুক, ব্যাপারটা সত্যি বিস্ময়কর। ওভাবেই প্রায় 200 গজ পেরোতে হবে তাকে। বাঘ বা চিতার মতো নিঃশব্দে এগোবার মতো করে তৈরি নয় ভালুকের শরীর, কিন্তু আশ্চর্য, সাপের মতো স্বচ্ছন্দে আর ছায়ার মতো নিঃশব্দে জায়গাটুকু পেরিয়ে গেল ভালুকটা। এগোতে এগোতে ক্রমেই আরো সাবধান হয়ে উঠছে জানোয়ারটা। 15 ফুট খাড়াইটার ওপরের ধার থেকে কয়েক ফুট দূরে থাকতেই পেটের উপর ভর দিয়ে হেঁচড়ে এগোতে শুরু করলো সে। গর্তের ধারে পৌঁছে উঁকি মেরে ভেতরে ভোজনরত বাঘটাকে একবার দেখে নিল ভালুকটা, তারপর যেমন নিঃশব্দে এগিয়েছিল তেমনি ভাবে পিছিয়ে গেল ফুটখানেক। প্রচন্ড উত্তেজনায় ওদিকে তখন কাঁপছে করবেটের সারা শরীর, শুকিয়ে গেছে ঠোঁট, জিভ, গলা। নিজের শিকারী জীবনে দুবার বাঘের মরি নিয়ে পালিয়ে যেতে দেখেছেন করবেট হিমালয়ের কালো ভালুককে। কোনোবারই তখন মরির কাছে ছিল না বাঘ। আরো 2বার চিতাকে তাড়িয়ে দিয়ে তার মরি কেড়ে খেতে দেখেছেন তিনি ভালুককে, কিন্তু এবারে চিতা নয়, মরি আগলে বসে আছে বিশাল দেহী এক পুরুষ বাঘ। চিতার মতো লেজ গুটিয়ে পালাবার বান্দা অন্তত সে নয়। ভারতের জঙ্গলের সম্রাটকে তাড়িয়ে দিয়ে তার মরি কেড়ে নেবার মতো সাহস নিশ্চয় হবে না ভালুকটার, মনে মনে ভাবলেন করবেট। কিন্তু তিনি ভুল অনুমান করলেন। বাঘটা তখন হাড় চিবোতে ব্যস্ত। এই সুযোগে নিজেকে গর্তের একেবারে কিনারে টেনে আনলো ভালুকটা, তারপর সামনের পা দুটো জড়ো করে বিকট চিৎকার করে উঠে ঝাঁপিয়ে পড়ল গর্তের ভেতর। ব্যাস, শুরু হয়ে গেল প্রলয় কাণ্ড। বাঘ আর ভালুকের মিলিত হুঙ্কারে কেঁপে উঠল আশেপাশের পাহাড়, জঙ্গল, উপত্যকা। এখান থেকে জানোয়ার দুটো লড়াইটা দেখতে পাচ্ছেন না করবেট, কিন্তু ওদের হাঁক ডাক থেকে আন্দাজ করতে পারছেন সবকিছুই। মিনিট 3 একভাবে লড়াই করে রণে ভঙ্গ দিল বাঘটা। এক লাফে গর্ত থেকে উঠে এসে করবেটের সামনে খোলা জায়গায় দাঁড়ালো সে। 1 সেকেন্ড পরই বিকট চিৎকার করতে করতে গর্ত থেকে বেরিয়ে বাঘটার দিকে ছুটে এলো ভালুকটা। বাঘটাকে লক্ষ্য করে রাইফেল তুললেন করবেট, ট্রিগারে চাপ দিচ্ছেন। ঠিক এই সময় বাঁ দিকে ঘুরে 1 লাফে 20 ফুট লম্বা খাতটা পেরিয়ে একেবারে হলি গাছটার নিচে এসে দাঁড়ালো বাঘ। রাইফেলের ট্রিগার টেপা সম্পূর্ণ হয়ে গেছে ততক্ষণে। বাঘটা শূন্যে থাকতেই কোনো মতে রাইফেলের নলের মুখটা ঘোরাতে পেরেছিলেন করবেট, কিন্তু গুলিটা বাঘের গায়ে লাগলো কিনা তা বলতে পারবেন না তিনি। রাইফেলের শব্দকে ছাপিয়ে বিকট গর্জন করে উঠল বাঘটা। করবেটকে দ্বিতীয়বার গুলি করার সুযোগ না দিয়ে 1 লাফে ঢুকলো গিয়ে পেছনের রিঙ্গলের ঝোপে। ঝোপঝাড় ভেঙে তার কয়েক গজ পর্যন্ত সামনে ছুটে যাবার শব্দ হলো, তারপরই নীরবতা। বোধহয় গুলিটা ঠিকই খেয়েছে বাঘটা এবং কিছু দূর এগিয়ে ধূপ করে পড়ে মারা গেছে সে। এমনিতেই .500 বোরের রাইফেলের আওয়াজ খুব জোরে হয়, আর এখানে এই খাদের দেয়ালে বাধা পেয়ে তার আওয়াজ শোনালো কামান গর্জনের মতো। কিন্তু সেই শব্দে ভয় পেয়ে ছুটে পালানো দূরে থাক, আরো খেপে গেল উন্মত্ত ভালুকটা। বাঘের পেছনে পেছনে ছুটে এসে ওটার মতো লাফিয়ে পার না হয়ে খাদের পাড়বে নেমে সোজা ছুটে এলো সে করবেটের দিকে। বিশাল পুরুষ বাঘকে ভোজনরত অবস্থায় তার মরি থেকে হটিয়ে দেবার মতো সাহস রাখে যে জানোয়ার, তাকে মারার কোনো ইচ্ছে ছিল না করবেটের। কিন্তু ভালুককে তার এত কাছে আসতে দেওয়াটাও পাগলামিরই নামান্তর। সুতরাং রাইফেল তুলে তৈরি হয়ে বসলেন তিনি। ভালুকটা তার কাছ থেকে মাত্র কয়েক ফুট দূরে থাকতেই ট্রিগার টিপলেন তিনি।
ছুটন্ত অবস্থায় কপালে গুলি খেয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল ভালুকটা। তারপর আস্তে আস্তে পিছলে নেমে যেতে থাকলো খাদের দিকে। বাঘের গর্জন, ভালুকের চিৎকার আর ভারী রাইফেলের কান ফাটানো আওয়াজ থেমে যাওয়ার পর অস্বাভাবিক নীরব মনে হলো খাদ আর তার আশেপাশের বনভূমিকে। সমস্ত উত্তেজনা প্রশমিত হবার পর সিগারেট খাবার কথা মনে পড়ল করবেটের। দু হাঁটুর উপর আড়াআড়িভাবে রাইফেলটা রেখে পকেটে হাত ঢোকালেন তিনি। ঠিক সেই মুহূর্তে ডান দিকে নড়াচড়ার শব্দ টের পেলেন করবেট। মাথা ঘুরিয়ে দেখলেন মিনিট দুয়েক আগে যেখান থেকে লাফিয়ে খাদ পার হয়ে এসেছিল বাঘটা, সেখান দিয়ে ধীরে সুস্থে হেঁটে চলে যাচ্ছে সে। চলতে চলতেই তাকাচ্ছে খাদের নিচে পড়ে থাকা মৃত শত্রুর দিকে। ব্যাপার দেখে দু এক সেকেন্ড বিমূঢ়ের মতো বসে থাকলেন করবেট। তারপর থাবা মেরে দু হাঁটুর উপর থেকে তুলে নিলেন রাইফেলটা। এমনিতেই আন্ডার লিভার মডেলের রাইফেলটায় গুলি ভরা শক্ত, তার উপর গুলিগুলো প্যান্টের পকেটে থাকায় গাছের ওপর বসা অবস্থায় সেখান থেকে গুলি বের করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ালো করবেটের পক্ষে। তিনি প্যান্টের পকেট থেকে গুলি বের করার আগেই পাহাড়টার কাছে পৌঁছে গেল বাঘটা। তারপর খাড়া পাহাড়ের গা বেয়ে পৌঁছলো গিয়ে 40 গজ দূরের এমন এক জায়গায় এবং এমন এক অ্যাঙ্গেলে যাকে কেউ কেউ বলে থাকে রাইফেল শুটিংয়ের 11 o'clock। ঘড়ির কাঁটা 11টার ঘর নির্দেশ করলে যেমন ঈষৎ বায়ে হেলে থাকে তেমনই অ্যাঙ্গেল। একটা বড় পাথরের উপর দিয়ে চলছিল তখন বাঘটা। কোনো মতে পকেট থেকে একটা গুলি বের করে রাইফেলে ভরে গুলি ছুড়লেন করবেট। সঙ্গে সঙ্গে পিছু হটে এসে একপাশে কাত হয়ে বেকায়দাভাবে পড়ে গেল বাঘটা। পরক্ষণই হাঁচড়ে পাচড়ে উঠে দাঁড়িয়ে শৈল শিখরের পাশ দিয়ে ঘুরপাক খেয়ে লেজ তুলে ছুটে পালালো। পরে অনুসন্ধান করে দেখেছিলেন করবেট, নিকেলের আধারে ভরা নরম মাথা আর ইস্পাতের গোড়াওয়ালা বুলেটটি সরাসরি গায়ে না লেগে বাঘের কয়েক ইঞ্চির সামনে পাথরে লেগে ছিটকে এসে তার মুখে বাড়ি খেয়েছিল মাত্র। আর তাতেই ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া ছাড়া আর তেমন কোনো ক্ষতি হয়নি বাঘের। এরপর কিছুক্ষণ চুপচাপ ধূমপান করার পর ভালুকটাকে দেখতে গাছ থেকে নেমে এলেন করবেট। সাধারণের চাইতে আকারে অনেক বড় ভালুকটা। শরীরের ক্ষতগুলো দেখলেই আন্দাজ করা যায় কতটা ভয়ঙ্কর লড়াই হয়েছিল তার বাঘের সাথে। গলার কাছের গভীর ক্ষত থেকে চুইয়ে পড়া রক্তে ভিজে গিয়ে গায়ের সাথে লেপ্টে আছে তার মোটা লোমের আবরণ। বাঘের থাবার তীক্ষ্ণতার নখের আঘাতে চিরে গিয়ে মাথার খুলির হাড় পর্যন্ত দেখা যাচ্ছে ভালুকটার। চিরে ফালা ফালা হয়ে গেছে নাকটা। আর এজন্যই বোধহয় শেষ পর্যন্ত প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল জানোয়ারটা। নাকে থাপ্পড় দেওয়া। বাঘের কাছে এত বড় অপমান হওয়ার পর করবেটের ভারী রাইফেলের আওয়াজকে গ্রাহ্য না করাই বরং ভালুকটার পক্ষে স্বাভাবিক ছিল। সাঁঝ হয়ে আসছে। ভালুকটার ছাল ছাড়িয়ে নেবার জন্য লোকজনকে ডেকে পাঠাবার মতো যথেষ্ট সময় না থাকায় কুড়েতে গিয়ে তাদের ডেকে নিয়ে রাত হবার আগেই আবার রেস্ট হাউসে ফিরে চললেন করবেট। কারণ এ অঞ্চলেই কোথাও আছে মানুষ খেকো চিতাটা। রেস্ট হাউসে ফিরে এসে মুখ ধুয়ে বারান্দায় বসে সবাইকে বাঘ আর ভালুকের লড়াইয়ের গল্পটা বললেন করবেট। সব শুনে লোকেরা জানালো ভালুকটার চিৎকারকে আসলে করবেটের আর্তনাদ বলেই ভেবেছিল তারা। ভালুকটার প্রথম চিৎকারকে তারা ভেবেছিল গাছ থেকে করবেটকে টেনে নামাবার সময় চেঁচিয়ে উঠেছেন তিনি। তারপর একটানা অনেকক্ষণ বাঘ আর ভালুকের চিৎকারকে ভেবেছে করবেট আর বাঘের লড়াইয়ের সময়কার চিৎকার। যদিও তা ভাবাটা একেবারেই অন্যায় হয়েছে তাদের। কারণ কোনো মানুষ এতক্ষণ ধরে বাঘের সাথে হাতাহাতি লড়াই করতে পারে না। কিন্তু করবেটকে আসলে অতিমানব বলে ভাবত কুমায়ুনের ওইসব পাহাড়ি অঞ্চলের লোকেরা। তারা মনে করত খালি হাতেই বাঘকে পরাস্ত করার মতো ক্ষমতা রাখেন করবেট। শেষে শুধু ভালুকটার একাকী চিৎকার শুনে তারা ভেবেছিল ওই বিশেষ বাঘটার হাতে পরাস্ত হয়েছেন করবেট এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে বাঘটা। তাই তিনি ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে চেঁচাচ্ছেন। এর কয়েক মুহূর্ত পরই রাইফেলের গুলির আওয়াজ শুনে স্তম্ভিত হয়ে যায় লোকেরা। তারা ভেবে কুল কিনারা করতে পারছিল না কি করে একজন লোক বাঘের মুখ থেকেও রাইফেল চালাতে পারে। শুনে মৃদু হাসলেন করবেট। ভালুকের চিৎকারকে অবশ্য করবেটের চিৎকার ভেবে খুব একটা ভুল করেনি ওরা। কারণ দূর থেকে ভালুকের চিৎকারকে মানুষের চিৎকার বলেই ভুল হয় অনেক সময়। পরদিন সকালে নাস্তা সেরে আগের দিনে মারা ভালুকটার ছাল ছাড়াতে চললেন করবেট।
তার পেছন পেছন চলল আশেপাশের কয়েকটা গায়ের বহু লোকের এক মিছিল। ভোর হতে হতেই খবর পেয়ে গেছে ওরা, বিশাল একটা ভালুক মারা পড়েছে করবেটের হাতে। জানোয়ারটাকে দেখতে নয়, ভালুকের চর্বি নাকি বাতের মহৌষধ। তাই এই চর্বি জোগাড়ের জন্যই রেস্ট হাউসের সামনে এসে জমায়েত হয়েছিল তারা। তারপর করবেটের মুখ থেকে যখন শুনল চর্বির কিছুমাত্র দরকার নেই তার, শুধু ছালটা হলেই চলবে, তখন খুশিতে লাফাতে শুরু করলো তারা। ওই ভালুকের চর্বির জন্যই করবেটের পিছু পিছু চলছে জনতার মিছিল। চামড়াটা ছাড়ানো হয়ে যাবার পর দেখতে দেখতে ভালুকটার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভাগ করে নিল লোকেরা। বালা সিংকে ছালটা দান করে দিলেন করবেট। এত বড় উপহার পেয়ে গর্বে মাটিতে আর পা পড়ে না বালা সিংয়ের। সবার ঈর্ষার পাত্র হয়ে উঠেছে সে। কাজ শেষ করে রেস্ট হাউসে ফিরে চললেন করবেট। ভালুকের চামড়াটা কায়দা করে পিঠে ঝুলিয়ে নিয়ে তার পিছু পিছু চলল বালা সিং। কিছু দূর এসে কি মনে করে একবার পেছন ফিরে চাইলেন করবেট। সেই সময় চোখে পড়ল তার গরুর মরিটা আর ভালুকের অপ্রয়োজনীয় দেহাবশেষ যে খাতটায় পড়ে আছে তার ওপরের আকাশে পাক খেয়ে খেয়ে উঠছে কয়েকটা শকুন। অর্থাৎ খাবারগুলো দেখে ফেলেছে শকুনেরা। সন্ধ্যার মধ্যেই মরা গরু আর ভালুকের হাড়গুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখবে না কুৎসিত পাখিগুলো।